আচ্ছা, তাহলে আজকে কি শুরু করবো তোদের? গ্যাসের আচরণের নেক্সট যে পার্টটা, আদর্শ আর বাস্তব গ্যাস। তো আগে আগে যতগুলো ক্লাস করিয়েছি সেগুলোতে কি পড়েছিলাম তোদেরকে? গ্যাসের আচরণ কিভাবে করে, তারপরে এসেছিলাম কোথায়, বয়েলের সূত্র খুব ইম্পর্টেন্ট বলেছিলাম। তারপরে বলেছিলাম কি চার্লসের সূত্র। আগের দিন তারপরে কি করেছিলাম, তারপরে কিছু কিছু প্রবলেম করেছিলাম, একটা দুটো প্রবলেম করেছিলাম। তো আজকে আমরা কি দেখবো, যে আদর্শ গ্যাস আর তো আজকে আমরা কি দেখবো, আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস। নামটা দেখেই বুঝতে পারছিস, দেখ, যেই গ্যাসগুলো আদর্শের মানে আদর্শ, সেগুলোকে বলে আদর্শ গ্যাস। আর যেই গ্যাসগুলো বাস্তব গ্যাসের মানে বাস্তবে আচরণ মানে বাস্তবে হয়, সেগুলোকে বলে বাস্তব গ্যাস। না, এটা সংজ্ঞা নয় অ্যাকচুয়ালি। আদর্শ গ্যাসের সংজ্ঞা কি? যেসব গ্যাস সকল চাপ ও তাপমাত্রায় কি করে, বয়েল আর চার্লসের সূত্র, এই দুটো সূত্র মেনে চলে, তাকে কি বলে আদর্শ গ্যাস। তাহলে আমরা দুটো সূত্র পড়েছিলাম। কি দুটো সূত্র? এক হচ্ছে বয়েলের সূত্র, খুব ইম্পর্টেন্ট সূত্র। এক হচ্ছে বয়েলের সূত্র, আর 2 নম্বর কি, চার্লসের সূত্র, যেটা আমরা আগের দিন পড়েছিলাম, চার্লসের সূত্র। আর যে পড়িসনি, বইয়ে পড়তেই পারিস। আর আমি যেগুলো তোদের পড়িয়েছি সেই ভিডিওতেও আছে। প্রথম দিনে করেছিলাম বয়েলের সূত্র, দ্বিতীয় দিনে করেছিলাম চার্লসের সূত্র। তাহলে কি হলো, আদর্শ গ্যাস কাকে বলবে? না, যেই সমস্ত গ্যাস বয়েলের সূত্র ও চার্লসের সূত্র মেনে চলে তাদেরকে কি বলা হয়, আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাস কি? যেগুলো মেনে চলে না তাদেরকে বলে বাস্তব গ্যাস। তাহলে মেনে চললে বলে কি, তাহলে কি, এক আর দুই, এক আর দুই এই যে এখানে দেওয়া আছে, এক আর দুই মেনে যদি চলে তাকে বলে কি, আদর্শ গ্যাস। আর যদি এক আর দুই মেনে না চলে তাকে কি বলে, বাস্তব গ্যাস। আর বাস্তবে কি স্যার হয়? তাহলে হ্যাঁ বল। বলি স্যার, উত্তরটা লিখলে বা তো 1 ও 2 মেনে চললে তাকে না আদর্শ না, গ্যাস এক ও বলে, আর দুই 1 নয়, আর 2 ওই এক ও দুই নয়, এক ও দুই দেওয়া আছে। যে সমস্ত গ্যাস, সংজ্ঞা তো কিন্তু সংখ্যা লিখতে হবে। এক আর দুই তো আমি ওখানে লিখেছি বলে আমি এখানে এক আর দুই লিখেছি। যে সব গ্যাস সকল চাপ ও তাপমাত্রায় বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। এটা হচ্ছে আদর্শ গ্যাসের সংজ্ঞা। যে সমস্ত গ্যাস সকল চাপ ও তাপমাত্রায় বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। আর বাস্তব গ্যাস হলে কি হবে, শুধু এখানে মেনে চলে না হয়ে যাবে, মেনে চলে না, না যোগ হয়ে যাবে, তো আর কিচ্ছু হবে না। যে সমস্ত গ্যাস সকল চাপ ও তাপমাত্রায় বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না তাকে বলা হয় বাস্তব গ্যাস। হয়ে গেল আদর্শ আর বাস্তব গ্যাস। আর বাস্তবে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই। মানে সমস্ত গ্যাসে কি হয়, সকল চাপ ও তাপমাত্রায় বয়েল আর চার্লসের সূত্র মেনে চলে না বাস্তবে। ঠিক আছে, বাস্তবে কোনো গ্যাসে আদর্শ গ্যাস নয় বাস্তবে। আচ্ছা, আর একটা শর্ট কোশ্চেন এখানে যেটা পড়ে খুব, সেটা হচ্ছে কি, সমস্ত বাস্তব গ্যাসগুলি, মানে যেই সমস্ত বাস্তব গ্যাসগুলো আছে তারা কি করে, খুব নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায়, লিখে নে, বাস্তব গ্যাস কি করে, খুব নিম্ন চাপ, শর্ট কোশ্চেন পড়ে, খুব নিম্ন চাপ ও উচ্চ কিসের তাপমাত্রা বা উষ্ণতা, নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা কি করে, আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে আমি প্রথমে কি বললাম, যে বাস্তবে আদর্শ গ্যাসের অস্তিত্ব নেই, কিন্তু সমস্ত বাস্তব গ্যাসগুলো কি করে, নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। শর্ট কোশ্চেন প্রচুর আসে।
কোশ্চেনটা তাহলে কিরকম করে তৈরি করবো? কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? তাহলে কি হলো যে বাস্তব গ্যাস যদি আমরা নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায় নিয়ে যাই তাহলে সেটা কি করে? আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আচ্ছা, নেক্সট আমরা কি দেখবো? একটা সূত্র দেখবো, কি? অ্যাভোগাড্রো সূত্র। পরীক্ষায় অনেক সময় কোশ্চেন পড়ে। কি কোশ্চেন পড়ে? যে অ্যাভোগাড্রো সূত্র কি, বা অ্যাভোগাড্রো সূত্র সংজ্ঞা দাও। অ্যাভোগাড্রো সূত্র খুব সহজ। সূত্রটা কি? যে একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাস তাদের মধ্যে যে অণু থাকে সেগুলো সমান। কি তাহলে কি বললাম আমি? সম চাপ ও তাপমাত্রায় সম আয়তন কি সমাধান সকল গ্যাসীয় পদার্থের মধ্যে বা গ্যাসের মধ্যে গ্যাসীয় পদার্থের মধ্যে বা গ্যাসের মধ্যে বলতে পারিস। গ্যাসীয় পদার্থের মধ্যে কি হয় না, অণুর সংখ্যা সর্বদা সমান। এটা হচ্ছে কি অ্যাভোগাড্রো সূত্র। এর মানেটা কি? যদি তুই চাপ আর উষ্ণতা একই রাখিস তাহলে কি হয়? একই আয়তন দখল করে যে কোনো তুই গ্যাস নে, তাদের মধ্যে অণুর সংখ্যা সবসময় সমান হবে। যেমন ধর, আমি বলছি, ধর তুই 100, আচ্ছা অন্য একটা কালারে লিখি, তুই 100 ml অক্সিজেন নিয়েছিস, আবার 100 ml হাইড্রোজেন নিয়েছিস। তুই 100 ml অক্সিজেন নিয়েছিস, আবার 100 ml হাইড্রোজেন নিয়েছিস। এই দুটো কি আছে? একই চাপ ও উষ্ণতায় আছে। তাহলে যদি একই চাপ ও উষ্ণতায় থাকে তাহলে 100 ml অক্সিজেনের মধ্যেও যে অণু থাকবে, আর 100 ml হাইড্রোজেনের মধ্যেও কি করবে? একই অণু থাকবে। যদি এখানে n সংখ্যক অণু থাকে, এখানেও n সংখ্যক অণু থাকবে। তুই যা ইচ্ছা নে, মানে যত ইচ্ছা আয়তনের নে, মানে যে কোনো তুই অণু নে। মানে এখানে আমি যেমন অক্সিজেন নিয়েছি, এখানে হাইড্রোজেন নিয়েছি, এখানে যদি 100 ml তুই নাইট্রোজেন নিস, তুই যা ইচ্ছা গ্যাসীয় পদার্থ নে, তাদের যদি আয়তন যদি সেম হয়, সেটা যদি কি হয়? একই চাপ ও তাপমাত্রায় থাকে, তাহলে এদের মধ্যে অণু সংখ্যা কি সবসময় একই হবে। বোঝা গেল? স্যার আরেকবার বলুন। আমি বলছি, যখনই তুই চাপ আর তাপমাত্রা একই থাকবে, চাপ ও তাপমাত্রা সবসময় ধ্রুবক থাকবে একই, তখন এই হ্যাঁ যে স্যার। পদ লেখা আছে দেখ, একই চাপ ও তাপমাত্রায় সম, সম মানে একই চাপ ও হুম। তাপমাত্রা যদি একই থাকে, তাহলে সমান আয়তনের যে কোনো গ্যাসীয় পদার্থের অণুর সংখ্যা সবসময় সমান। সেটাই আমি লিখেছি একটা উদাহরণের সাহায্যে, যে আমি যদি চাপ বা তাপমাত্রা ধরে নিলাম কনস্ট্যান্ট আছে, চেঞ্জ হচ্ছে না, ধরে নিলাম চেঞ্জ হচ্ছে না, তাহলে আমি ধরছি তিনটা আমি গ্যাস নিয়েছি, একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে নাইট্রোজেন। তাদের তিনটারই যদি আমি আয়তন একই নেই, 100 ml, এটারও 100 ml, এটারও 100 ml, তাহলে তিনটা গ্যাসীয় পদার্থেই n সংখ্যক অণু থাকবে। কোনটা n/2 হবে না, n/3, মানে n চেঞ্জ হবে না, nই থাকবে। এটাই হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। এবারে হচ্ছে দুটো শর্ট কোশ্চেন পড়ে এখান থেকে। 1 নম্বর হচ্ছে, এসটিপিতে এসটিপিতে কোন গ্যাসের মোলার আয়তন কত? শর্ট কোশ্চেন পড়ে। এসটিপিতে কোন, আচ্ছা, কোন গ্যাসের
মোলার আয়তন কত? অ্যান্সার কত হবে? 22.4 লিটার। লিখে নে, শর্ট কোশ্চেন পড়ে। এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? অ্যান্সার হবে কত? 22.4 লিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন কি? 1 মোল কোনো গ্যাসের অণুর সংখ্যা কত? অ্যান্সার কত হবে? 6.023 ইন্টু 10⁻23। দুটো কোশ্চেন বললাম। 1 নম্বর কোশ্চেন কি? এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? 22.4 লিটার। এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। আর নেক্সট কোশ্চেন কি? যে 1 মোল কোনো গ্যাসে অণুর সংখ্যা কত? 6.033 ইন্টু 10⁻23। তুই 1 মোল কার্বন ডাইঅক্সাইড নে, 1 মোল নাইট্রোজেন নে, 1 মোল অক্সিজেন নে। স্যার, হ্যাঁ বল। এইচটিপিতে সকল গ্যাসের আয়তনই তো 22.4। হ্যাঁ, আর নিচেটা অণুর সংখ্যা। একটা হচ্ছে আয়তন আর একটা হচ্ছে অণুর সংখ্যা। এটা কিন্তু মোলার আয়তন, হ্যাঁ, মানে মানে 1 মোলের আর কি, সোজা কথা। মোলার আয়তন মানে কি 1 মোলের আয়তন কত? এটা আয়তন, এটা অণুর সংখ্যা, একই জিনিস। একটা হচ্ছে আয়তন, একটা হচ্ছে অণুর সংখ্যা। আয়তন হচ্ছে 22.4 লিটার, অণুর সংখ্যা যেটা সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তার মানে হচ্ছে আমি যদি 1 মোল কার্বন ডাইঅক্সাইড নিই, ধর আমি হচ্ছে অন্য কালারে লিখি, ধর আমি 1 মোল কার্বন ডাইঅক্সাইড নিয়েছি। 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে কি আমি সেটা বলছি। কার্বন ডাইঅক্সাইডকে এর গ্রাম করলে কত হয় সেটা বলছি আমি। কার্বনের হচ্ছে কত হয়? 12, অক্সিজেনের 16, মানে 16 ইন্টু 2, 32, 12, 44, 44 গ্রাম হয়। 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড হয়। তার আয়তন কত? 22.4 লিটার। তাতে অণু কত থাকে? 6.023 ইন্টু 10⁻23। আবার 1 মোল যদি অক্সিজেনও নিস, তার আয়তনও 22.4 লিটার। আর তাতে হচ্ছে অণুর সংখ্যাও কত? সেম, একই, 6.023 ইন্টু 10⁻23। তুই 1 মোল যা কিছু নে, এসটিপিতে তার আয়তনও সেম হবে আর অণুর সংখ্যাও সেম থাকবে। বোঝা গেল? চেঞ্জ হবে না। বোঝা গেল না বোঝা যায়নি? এসটিপিতে মোলার আয়তনও সেম আর অণুর সংখ্যাও সেম থাকবে। ওটাই তো অ্যাভোগাড্রো বলেছে যে অণুর সংখ্যা সেম থাকবে সমআয়তন যদি নিস। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে তাহলে অ্যাভোগাড্রো আমরা সূত্র বুঝতে, অ্যাভোগাড্রো কিন্তু খুব ইম্পর্টেন্ট সূত্র, পরীক্ষায় পড়ে অনেক সময় অ্যাভোগাড্রো সূত্র। আচ্ছা, তারপরে নেক্সট কি? নেক্সট যেটা হয় তোদের কি হয়, যে আমি যা কিছু আমি আলোচনা করছি কি, একটা দুটো তিনটে ক্লাস আলোচনা করছি কি, সবকিছু গ্যাস নিয়ে আলোচনা করছি। আমি যাই করছি আমি গ্যাস নিয়ে, চার্লসের সূত্র বল, বয়েলের সূত্র বল, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, অ্যাভোগাড্রো সূত্র, যা কিছু বলছি সমস্ত কিছু গ্যাস নিয়ে। এবারে আমরা যে বললাম আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস বা বাস্তব গ্যাস তুই যাই বল, তোদের একটা জিনিস অনেক সময় পরীক্ষায় পড়ে কিন্তু খুব একটা পড়ে না, কিন্তু তোদের জেনে রাখা ভালো, যে গ্যাসের যে গতি যে থাকে, সেই যে তত্ত্ব, গ্যাস তো আমরা প্রথমে ক্লাসে বলেছি কি, গ্যাসগুলো কি হয় সবসময় গতিশীল। কি করে, এখানে যদি আমি একটা বাক্স রাখি, কোন একটা পাত্র বা বাক্স রাখি, যদি কি করি, এটা বাক্সের অবশ্যই 3D, না আর কি করে রাখতে পারবি না তুই। যদি বাক্স রাখি কি হয়, এখানে যদি ভিতরে গ্যাসগুলো থাকে কি হয়, গ্যাসগুলো কি হয়, সমস্ত সমস্ত গ্যাসের অণুগুলো কি গতিশীল, আর সেইগুলো কি হয় গ্যাসের সঙ্গে গ্যাসে ধাক্কা মারে, আবার এগুলো অনেক সময় পাত্রের সঙ্গে ধাক্কা মারে। প্রথম দিন বলেছি একবার। আর সেই যে গ্যাসের যে গতি, তার তো তত্ত্ব থাকে, তার কিছু স্বীকার্য থাকে, সেই স্বীকার্য গুলো তোদের জেনে রাখা ভালো।
তোরা জানিস অলরেডি, আমি জাস্ট একবার বলে দিচ্ছি। আর এগুলো কিন্তু পরীক্ষায় খুব একটা আসে না, বাট তো জেনে রেখে ভালো। 1 নম্বর কি তাহলে আচ্ছা হেডিংটা দিয়ে দিই তাহলে, কি হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য কি কি? গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য, হেডিং করবো? এটা এমনি পড়ার দরকার নেই, জাস্ট জেনে রাখলেই হবে, খুব একটা আসেও না, আর তোরা পড়তেও পারিস। ঠিক আছে, 1 নম্বর কি? 1 নম্বর না প্রতিটি গ্যাস কি হয়? অসংখ্য ক্ষুদ্র কণা বা গ্যাসের অণু দিয়ে গঠিত। সবাই জানিস যে প্রতিটা গ্যাস কি হয়, প্রতিটি যেগুলো বলবো সবই তোরা জানিস, পড়তেও পারিস নাও পড়তে পারিস। প্রতিটি গ্যাস কি হয়? অসংখ্য গ্যাসীয় অণু দিয়ে গঠিত। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে তোরা কি জানিস, তোরা এমনিও নর্মালি তোরা জানিস যে গ্যাসের অণুগুলো কি গোলাকার, তো জানিস সেটাই। গ্যাসের অণুগুলি কি হয়? গোলাকার। 3 নম্বরটাও তোরা জানিস কি, না গ্যাসের অণুগুলোর মধ্যে কি হয়? অনেক ব্যবধান থাকে, সেই জন্য তোদের মনে হয় কি এদের মধ্যে কোন রকম আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না। যেমন কঠিন পদার্থ কি, তুই একটা যদি ধর একটা লোহার স্কেল নিবি বা একটা বা কিছু একটা কঠিন পদার্থ ধরে নে, সেইগুলো কি হয়? একটা কঠিন পদার্থ বলিস কেন, তার কারণ কি? তার কারণ হচ্ছে ওদের মধ্যে যে ভেতরে যে অণুগুলো থাকে কঠিন পদার্থের মধ্যে, সেই অণুগুলো কি হয়? প্রবল ভাবে আকর্ষিত হয়ে থাকে, সেই জন্য ওটা কঠিন পদার্থ বলতে পারিস। আবার যখন তরল পদার্থে আসিস, তরল মানে কি, ওই যে অণুগুলো থাকে তাদের মধ্যে আকর্ষণ বলটা অনেক কমে যায়, তার ফলে তরল কি তরলের মতো কঠিন নয়। আর গ্যাসে এলে কি হয়? অণুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল খুবই কম থাকে। গ্যাসের গতিতত্ত্ব কি বলা হয়েছে, না এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল খুব একটা থাকেই না। বোঝা গেল? তাহলে গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না। 4 নম্বর কি, না গ্যাসের অণুগুলি কি হয়? স্থির নয়। এক্ষুনি বললাম আমি, এরা কি করে, না এরা কি হয়, রৈখিক পথে এক জায়গা থেকে আরেক জায়গা গতিশীল ভাবে বা গতিতে ছোটাছুটি করে। আর তার সময় যেটা বললাম, তার সময় গ্যাসের সঙ্গে গ্যাসের বা গ্যাসের সঙ্গে যদি কোনো পাত্রে থাকে, সেই পাত্রের দেওয়ালে ধাক্কা মারে, সেইটাই। তাহলে কি হয়? গ্যাসের অণুগুলি গতিশীল। গ্যাসের অণুগুলি গতিশীল, এরা নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে কি হচ্ছে, প্রতিনিয়ত সংঘর্ষে লিপ্ত হয় বা প্রতিনিয়ত সংঘর্ষ হয়, যেটা ইচ্ছা। মানে জিনিসটা বুঝতে পারিস তো? গতিশীল হলে কি হবে? নিজেদের মধ্যে ধাক্কা লাগবে, দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগবে, প্রতিনিয়ত সংঘর্ষ হয়। এদের মধ্যে যেটা ইচ্ছা তোরা পড়তে পারিস, 1 নম্বর 4 নম্বর বা 3 নম্বর 4 নম্বর, যে কোনো দুটা পড়লে মোটামুটি হয়ে যাবে, মানে পরীক্ষা থাকলেও 2 নম্বরের বেশি থাকবে না। বোঝা গেল? 3 নম্বর 4 নম্বর পড়ে নিবি, হয়ে গেল। পরীক্ষা যেটা অনেক সময় আসে সেটা হচ্ছে আমি পড়াচ্ছি এবার। কি আসে অনেক সময়, না তোদেরকে বলবে যে গ্যাসের অণুগুলো যেগুলো থাকে, মানে গ্যাস মানে তো গ্যাসের অণু আছে, গ্যাসের অণুগুলো যেগুলো থাকে
তাদের মানে সেটাতে বেগ মানে গতিবেগ আর চাপ এদের উপর উষ্ণতার প্রভাব কেমন সেটা অনেক সময় পরীক্ষায় থাকে। তাহলে কি হলো, কি বললাম, হেডিংটা কি হবে তাহলে? বেগ গ্যাসের অণুগুলির ওপর কিসের প্রভাব? বেগ ও চাপের। গ্যাসের অণুগুলির বেগ ও চাপের ওপর উষ্ণতার প্রভাব। এর মানটা কি? গ্যাসের অণুগুলোর যে গতিশীল বললাম, আর কি বললাম যে এই যে আচ্ছা আমি আগের পেজটা দেখাই। এখানে কি বললাম যে গ্যাসের অণুগুলো সবসময় কি হয়? গতিশীল হয়। আর তারা কি হয় না দেওয়ালের ওপরে কি হয়? ধাক্কা মারে, যার ফলে কি হয়? একটা চাপের সৃষ্টি হয়। এবার এখানে যে হেডিংটা আছে, এটা হেডিংটা হচ্ছে ওই যে বললাম যে গতিশীল মানে বেগ আছে একটা, সেই বেগটা আর তারপরে বললাম কি দেওয়ালের উপর একটা চাপ সৃষ্টি করে, অর্থাৎ বেগ আর চাপ এটা উষ্ণতার উপর কেমন ভাবে নির্ণয় করে। মানে যদি আমি উষ্ণতা কমাই বা উষ্ণতা যদি বাড়িয়ে দেই, তাহলে ওই অণুগুলির গতিবেগ আর চাপ কেমন ভাবে চেঞ্জ হবে সেটা আমাদেরকে আলোচনা করতে হবে, যে কেমন ভাবে চেঞ্জ হয়। আচ্ছা, প্রথমে হলো 1 নম্বর হলো কি বেগ। কালার চেঞ্জ করে দিই, তাহলে 1 নম্বর হলো কি গতিবেগ। গতিবেগ কি হয় না উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। আমি তোদেরকে আগেও বলেছি সমানুপাতিক মানে কি। তাহলে কি বললাম প্রথমে, যে বেগ উষ্ণতার সঙ্গে কি হয়? সমানুপাতিক। সমানুপাতিক মানে আমি বলেছিলাম, মনে আছে তো? আমি সমানুপাতিক মানে বলেছিলাম কি? সমানুপাতিক মানেই হচ্ছে কি, যদি বেগ বাড়লে উষ্ণতা বাড়বে আর বেগ হ্যাঁ, কমলে উষ্ণতা কমবে। তো এখানে উল্টোটা হবে, মানে উল্টোটা মানে আমি বলছি যে আমি বলছি উষ্ণতা চেঞ্জ করলে কি হবে, মানে উষ্ণতা বাড়লে বেগ বাড়বে, উষ্ণতা কমলে বেগ কমবে। সমানুপাতিক মানে একই, তুই যেটা বলেছিস সেটাও ঠিক। বাট কি জিনিসটা, কি জিনিসটা হচ্ছে এই যে বেগ, এটা হচ্ছে কি নির্ভরশীল কার উপরে? উষ্ণতার উপরে। উষ্ণতাটা নির্ভরশীল নয় বেগের উপরে, বোঝা গেল? যদি আমি যদি ধর বললাম যে তুই যদি আসিস তাহলে আমি যাব, এর মানে কিন্তু নয় যে আমি গেলে তুই যাবি, সেটা নয়, তুই গেলে আমি যাব, বোঝা গেল? তার মানে কি আমি হচ্ছে নির্ভরশীল তোর প্রতি, তুই আমার প্রতি নির্ভরশীল নয়। মানে আমি না গেলেও তুই চলে যেতে পারিস, বাট তুই না গেলে আমি যাবো না, এরকম টাইপের আর কি। তাহলে কি বললাম, তার মানে কি উষ্ণতা যদি বাড়ে তাহলে বেগ বাড়বে, উষ্ণতা যদি কমে তাহলে বেগ কমবে, বোঝা গেল? আচ্ছা, তার মানে বলেই দিলাম, ওটাই লিখবি। তাহলে কি বললাম, যদি আমি কোনো একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে তার যদি আয়তন স্থির রাখি, তাহলে সেই গ্যাসটার যদি আমি উষ্ণতা বৃদ্ধি করি, গ্যাস অণুগুলোর গতিশক্তি কি হবে? বৃদ্ধি পাবে বা গতিবেগ বৃদ্ধি পাবে। গতিশক্তি মানেই গতিবেগ, গতিশক্তি বৃদ্ধি পাবে, বোঝা গেল? বোঝা গেল? তাহলে আমি কি বললাম, ছবি এঁকে দিই তাহলে আরো ভালো বোঝা যাবে। এইখানে বিভিন্ন যে বললাম, আচ্ছা এটা আলাদা করে দিই কালার। তারপরে কি হলো, এখানে ছুটে বেড়াচ্ছে চারদিকে। প্রথম হলো উষ্ণতার উপর বেগের প্রভাব কি হবে। যদি উষ্ণতা কমে যায় বা আমি বাড়িয়েই ধর, যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে গতিবেগ বৃদ্ধি পাবে। আর গতিবেগ বৃদ্ধি পাবে মানে কি, আগে যে পরিমাণে যেত এখন কি হবে? তাড়াতাড়ি যাবে, গতিবেগ বৃদ্ধি পাওয়া মানে কি তাড়াতাড়ি যাওয়া। আর যদি তাড়াতাড়ি যায় তার ফলে কি হবে, ওই যে অণুগুলো, গ্যাসের অণুগুলো যেগুলো আছে, আরো বেশি বেগে তাহলে ধাক্কা মারবে দেওয়ালে। মানে বেশি গতিবেগে গেলে তো অবশ্যই বেশি গতিবেগে ধাক্কা মারবে, তাই না? তাহলে বেশি গতিবেগে যদি ধাক্কা মারে তার ফলে কি হবে, গ্যাসের চাপ সেটাও কি হবে? বৃদ্ধি পাবে, বোঝা গেল? তাহলে উষ্ণতা বাড়লে গতিবেগ বাড়বে, মানে হচ্ছে গ্যাসের অণুগুলির গতিশক্তি বাড়বে, যার ফলে ও যখন দেওয়ালে ধাক্কা মারবে তখন কি হবে,
আরো বেশি গতিবেগে ধাক্কা মারবে। আর বেশি গতিবেগে ধাক্কা মারা মানে কি, গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। তাহলে কি হলো, চাপও বৃদ্ধি পাবে, চাপও বৃদ্ধি পাবে। এবার যদি গ্যাসের উষ্ণতা কমাস, তাহলে বেগও কম হবে। বেগ কম হওয়া মানে কি, গ্যাসের অণুগুলির গতিশক্তিও কম হবে। তার ফলে পাত্রের দেওয়ালে কি হবে, আস্তে আস্তে ধাক্কা মারবে, মানে আগের থেকে আস্তে ধাক্কা মারবে, তার ফলে কি হবে, চাপও কম হবে। নেক্সট বলবো কি, তাহলে 1 নম্বরে আমরা কি বললাম, এটা গ্যাসের অণুগুলির বেগ ও চাপের উপর উষ্ণতার প্রভাব। 2 নম্বরে কি বলবো, একই রকম। 2 নম্বরে কি বলবো আমরা, চাপের ওপর আয়তনের প্রভাব। কারণ আমরা উপরটা কি দেখছিলাম, যে উষ্ণতা চেঞ্জ করলে কি চেঞ্জ হয়, নিচে আমরা এইটাই কি দেখবো 2 নম্বরে, আয়তন চেঞ্জ হলে কি চেঞ্জ হয়। আচ্ছা, যদি ধর চাগের বাক্সটাই আঁকি, এই বাক্স আঁকলাম, তাহলে আমি বলছি আয়তন চেঞ্জ হচ্ছে, এখানে কি চেঞ্জ হচ্ছিল, টেম্পারেচার টি, উষ্ণতা টি, এখানে যে কি চেঞ্জ হচ্ছে, ভি, আয়তন। ধরে এইটা কমিয়ে কি করলাম, ছোট করে দিলাম আয়তনটাকে। আগে ছিল এই বড়, তারপরে কি করে দিলাম, আয়তনটা কমিয়ে কি করে দিলাম, ছোট করে দিলাম। এবার ধরের মধ্যে যেমন সেম একই জিনিস, ওর ভেতরে অণু আছে, এর ভেতরে অণু থাকবে, অণু আছে। এবার কি হচ্ছে, আমি আয়তন যখন কমিয়ে দিয়েছি, আমি কিন্তু গ্যাসের অণুগুলোর গতিশক্তি কমাইনি, গ্যাসের অণুগুলোর গতিশক্তি তো সেম আছে, সেগুলো চেঞ্জ হবে উষ্ণতা বাড়ালে বা কমালে। কিন্তু এখানে কি হচ্ছে, অণুগুলির গড় গতিশক্তি বা বেগ কি হচ্ছে, একই থাকে। তার ফলে কি হয়, একই সংখ্যক অণু অপেক্ষাকৃত কি হয়, কম জায়গায় থাকার ফলে কি হয়, ধাক্কার হার বেড়ে যায়। জিনিসটা বুঝতে পারছিস না বল? আমি কি করছি, আয়তন ছোট করে দিয়েছি, কিন্তু এখানেও যেই অণু আছে, এখানে যদি 100টা অণু থাকে, তাহলে কি হবে, এখানেও 100টা অণু আছে। আমি তো তোকে বলিনি যে গ্যাসের অণুগুলো আমি বার করে দিয়েছি কিছু, এখানেও যদি 200টা অণু থাকে, এখানেও 200টা অণু আছে, এখানে 100টা থাকলে এখানে 100টা আছে। এখানে যা আছে যতগুলো, এখানেও ততগুলো অণু আছে। এবারে ধর এখানে আয়তন বড় ছিল বলে কি হবে, এরা অনেকটা জায়গা পেত, তাই না, ছোটার পক্ষে, মানে এগুলো তো অবশ্যই গতিশীল, গ্যাসের অণুগুলো তো গতিশীল, কিন্তু গতিশীল হলেও এখানে যেহেতু জায়গাটা বড়, আয়তনটা বড়, তাহলে কি হচ্ছে, অনেকটা জায়গা পায় ছোটার। ধর আমি একটা বড় ঘরের মধ্যে 10 জনকে তোদেরকে আটকে দিলাম, আর তোরা 10 জন কি চোখ বেঁধে ছোটাছুটি করছিস, যে যেখানে ইচ্ছা ধাক্কা মারছিস, দেওয়ালে ধাক্কা মারছিস, কেউ জানলায় ধাক্কা মারছিস। এবারে ধর ওই বড় ঘরটাকে আমি ছোট করে দিলাম, তাহলে ভাব তুই তাড়াতাড়ি ধাক্কা খাবি না, তাড়াতাড়ি ধাক্কা মারছিস, এখানে ধাক্কা মারছিস, ওখানে ধাক্কা মারছিস, এখানে ধাক্কা মারছিস, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সংঘর্ষ করবি, মানে অ্যাটাক করবি দেওয়ালটায়, তাই না? মানে যদি আমি একই সংখ্যক অণু রেখে আয়তনটা ছোট করে দিই, তার ফলে কি হচ্ছে, তাহলে পাত্রের যে দেওয়াল আছে, ওই দেওয়ালের সঙ্গে ধাক্কার হারটা বেড়ে যায়, মানে কি সংঘর্ষ হওয়ার হারটা বেড়ে যায়। ফলে কি হয়, গ্যাসের চাপ বৃদ্ধি পায়। তাহলে কি বললাম, আচ্ছা কালারটা না, আয়তন কমালে চাপ বাড়ে, আর অবশ্যই আয়তন বাড়ালে চাপ কমবে। তার কারণটা কি, ধর এখানে এটা ছিল, আমি কি করছি, এটাকে আরো বড় করে, অনেক বড় করে দিয়েছি। তাহলে অনেক বড় করলে কি হবে, তো অনেক বড়র মধ্যে মাত্র তো 10টা অণু আছে, সেগুলো কি এপাশ ওপাশ যেখানে ইচ্ছে যাবে, অনেক, মানে সময় পরে পরে কি হচ্ছে, দেওয়ালে ধাক্কা মারবে, তার ফলে কি চাপ কমবে। তাহলে আয়তন কমলে চাপ বাড়ে, আয়তন বাড়ালে চাপ কমে। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার? হ্যাঁ স্যার। কি না, আমরা যে বললাম আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস, এদের একটা পার্থক্য পড়ে, ধরো পার্থক্যটা ভালো করে পড়িস, 2 নম্বরের পার্থক্য পড়ে। আচ্ছা। আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস। কি হচ্ছে, 1 নম্বর তো আমি বলেই দিয়েছি। 1 নম্বর কি, আদর্শ গ্যাস কি হয়,
সকল উষ্ণতা ও চাপে বয়েলের সূত্র ও চার্লসের সূত্র মেনে চলে। সকল উষ্ণতা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, এটাও বলতে পারিস। বা বয়েল ও চার্লসের সূত্র মেনে চললে মানে কি, তাদের সমন্বয় সূত্র যেটা ছিল মনে আছে তোদের? আমি জানি না, পিভি সমান এনআরটি, মনে কর পড়িয়েছিলাম হ্যাঁ হ্যাঁ সমন্বয় সূত্র। তাহলে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলা মানে কি, সমন্বয় সূত্র মেনে চলা। তাহলে সকল উষ্ণতা ও চাপে পিভি সমান এনআরটি, এই যে সমীকরণটা, এটা মেনে চলে, এই সমীকরণ মেনে চলে। বাস্তব গ্যাস মানে কি তারা বুঝতেই পারছিস, এটা মেনে চলবে না। তোরা লিখে নিবি, মেনে চলে না। আমি শুধু মেনে চলে না লিখছি, তোদেরকে পুরো লাইনটাই লিখতে হবে। সকল উষ্ণতা ও চাপে পিভি সমান এনআরটি, এই সমীকরণ মেনে চলে না। 2 নম্বর, প্রকৃতিতে কোনো গ্যাসই কি হয়, আদর্শ গ্যাস নয়। বলেছিলাম, অলরেডি বলেছি এগুলো। প্রকৃতিতে কোনো গ্যাসই আদর্শ গ্যাস নয়। এটা বুঝতেই পারছিস কি হবে, সব গ্যাসই বাস্তব গ্যাস। উল্টো হবে তো না, পার্থক্য মানে একটু উল্টো। সব গ্যাসই বাস্তব গ্যাস, ঠিক আছে। মোটামুটি এই দুটো বার, তাহলেই না। তোদের এবারে কি কি হবে, যেই কোশ্চেন তোদের ইম্পর্টেন্ট, কি কি কোশ্চেন করালাম আজকে প্রথম থেকে। প্রথম হচ্ছে কি, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কি, তার পার্থক্য। তাহলে কোশ্চেন নাম্বার 1, আদর্শ ও বাস্তব গ্যাস কি, কি বললে এদের পার্থক্য হয়ে যাবে, আর পার্থক্য লেখো। কি যদি পড়িস তাহলে তোর পার্থক্য হয়ে যাবে, দরকার নেই। কোশ্চেন নাম্বার 2, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তোদের আগেই লেখানো আছে, নিম্নচাপ উচ্চ উষ্ণতা। 3 নম্বর কি, অ্যাভোগাড্রোর সূত্র কি? বা অ্যাভোগাড্রোর সূত্রটি লেখো, বিবৃত করো, যা ইচ্ছা, অনেক রকম দিতে পারে। আচ্ছা, এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কত, বা মোলার আয়তন কত, একই জিনিস। এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কত? তারপরে সেম কোশ্চেন, এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন না হয় কি হবে, অণু সংখ্যা কত? 4 নম্বর কোশ্চেন আনসার 22.4 লিটার, 5.5 কোশ্চেনের আনসার 6.023 × 10⁻23। বোঝা গেল? অলরেডি আগে সব লেখানো আছে, সব আগে লেখানো আছে। কোশ্চেন নম্বর 6, অণুগুলির বেগ ও চাপের উপর উষ্ণতার আর আয়তনের কি প্রভাব? গ্যাসের
অণুগুলির বেগ ও চাপের ওপর উষ্ণতা ও আয়তনের প্রভাব। 6টা কোশ্চেন, চ্যাপ্টার শেষ। প্রথমেরটা খুব একটা পড়ে না, দ্বিতীয় কোশ্চেনটা প্রচুর পড়ে। যদি এইবারে না পড়ে তোদের পরে পড়ার চান্স অনেক আছে। অ্যাভোগাড্রো সূত্র সেম, যদি এবারে না পড়ে তোদের বারে আসার চান্স আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা কোশ্চেন আসার চান্স আছে, আর এই কোশ্চেনটা পড়লে 2 নম্বরে থাকবে। বাস, এই হলো চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আমি 3 থেকে 4টা ক্লাস করেছি হয়তো। প্রতিটা ক্লাসের শেষে আমি 5 থেকে 6টা করে কোশ্চেন দিয়ে দিয়েছি। সেই ওইগুলো করলে মোটামুটি হয়ে যাবে। আর আজকের এই 4-6টা কোশ্চেন। নেক্সট আমি কি করবো, তোদেরকে প্রবলেম সলভ করাবো কিছু। কিভাবে তোদেরকে যদি আমি অঙ্ক দেই বা পরীক্ষায় তো অঙ্ক থাকবেই, এখান থেকে থাকেই প্রায়, সেই থেকে অঙ্ক করতে হবে। এখান থেকে না থাকলে এখান থেকেও থাকে, আর পরের চ্যাপ্টার থেকে তো থাকেই। পরের চ্যাপ্টার থেকে শুধু অঙ্কই থাকে, একটা অঙ্ক পাবি 3 নাম্বারের পরের চ্যাপ্টার থেকে। এখান থেকে অঙ্ক থাকে। এতটা পর্যন্ত সবার তো ক্লিয়ার হয়ে যাও, মানে ক্লিয়ার হয়েছে কিনা? অসুবিধা নেই। তাহলে এতটা পর্যন্ত যেগুলো করালাম মেইনলি আমি থিওরি করেছি। একদিন মানে আগের ক্লাসটাতে কি করেছি, দ্বিতীয় ক্লাসটাতে তোদের অঙ্ক একটা করেছিলাম তোদের। নেক্সট কি করাবো, তোদের কিছু অঙ্ক করাবো তোদের আমি, ঠিক আছে? সেই অঙ্কগুলো যেগুলো করাবো 3 থেকে 4টা অঙ্ক করাবো। আর পরীক্ষায় পড়লে ওই 3 থেকে 4টা যে করাবো ওই রকম টাইপেরই পাবি তোরা, মানে ওর বাইরে পাবি না, ঠিক আছে? তো এখান পর্যন্ত মোটামুটি থিওরি শেষ, নেক্সট অঙ্ক।